নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো থ্যাংক ইউ জানিয়ে রাখি যারা আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, এবং যারা করনি তারা প্লিজ করে আমার পাশে থেকো, আমার হাতটাকে শক্ত করে ধরে রেখো, এবং আমার খুব ভালো লাগবে, এবং লাইক কমেন্ট করলে আমার আরও ভালো লাগবে। তো পাশে থেকো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। তো আজকে আমার যেই বক্তব্য সেটা তোমাদের কাছে তুলে ধরছি। আজকে একটি অতৃপ্ত আত্মা গল্প আমি বলতে চলেছি, এবং যেটা একদম সত্যি ঘটনা, এবং আমাদের পরিবারে একজনের সঙ্গে এটা ঘটেছে। আর আমি তো আমার জীবনের গল্প এবং সত্যি ঘটনাগুলোই তুলে ধরি, এর মধ্যে কারোর কাছ থেকে, হ্যাঁ এটা আমার একজনের কাছ থেকে শোনা, আমার আপন মাসির কাছ থেকে শোনা, কিন্তু আমাদের পরিবারেরই ঘটে যাওয়া এই ঘটনা, সেটাই তোমাদের কাছে সবসময় এই ঘটনাগুলোই তোমাদের কাছে তুলে ধরি, যেগুলো আমার জীবনে, আমার পরিবারে, আমার চেনা জানার মধ্যে যেগুলো ঘটে গেছে, সেইগুলো আমি কোনো কথা বানিয়ে বলি না বা অপ্রাসঙ্গিক কোনো কথা বলি না। তো যে যে ব্যাপারটা আমি আজকে বলতে চলেছি সেটা হলো আমার ছোটো মাসির জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমার আপন ছোটো মাসি, আমি আগে বহুবার বলেছি তোমাদের আমার ব্লগে যে আমার মারা 6 বোন, এবং সবচেয়ে ছোট আমার মায়ের যে পরের বোন মিনু মাসি, তাকে আমরা মিনু মাসি বলতাম। খুব করুণ তার জীবনের পরিণতি ছিল, সেটাই আমি বলছি, এবং তার কারণ কি সেটাও আমি বলতে চলেছি। মিনু মাসির বিয়ে হয়েছিল তখন গ্রামে, তখন মানকুণ্ডু বলে একটা জায়গা, অনেকেই চেনো অনেকেই জানো, তখন ওটা অজ পাড়াগ্রা ছিল। এখন অনেক উন্নত হয়েছে শুনেছি, আমিও যদিও কোনোদিন যাইনি, তো অনেক উন্নত হয়েছে সেই জায়গা। নিশ্চয়ই সব জায়গারই উন্নতি হয়েছে, সব জায়গায় প্ল্যান্ড ওয়েতে গড়ে উঠেছে এখন, কিন্তু তখন একটা অজ পাড়াগ্রা ছিল। কি করে যে দিদা বিয়ে দিয়েছিল আমি জানি না, তখন ইতিমধ্যে দাদু চলে গেছিলেন, এবং দাদু চলে যাবার 1 বছর অতিক্রমও হয়ে গেছিলো, বাৎসরিক কাজটা হওয়ার পরই বিয়েটা হয়েছিল। একে তো বাড়িতে বউ চলে এসছে, দিদার বউ আমার মাইমা চলে এসছে, তার উপর বাবা নেই, তাই জন্য যখন এই সম্বন্ধটি এলো এবং সরকারি চাকরি করে দেখে দিদা বিয়ে দিল। কিন্তু সেই অজ পাড়াগা এবং সেই বাড়িতে যেন পাকা বাড়ি, কিন্তু বাড়ির সঙ্গে সংলগ্ন বা অ্যাটাচড ওই বাড়ির মধ্যে কোনো টয়লেট বা বাথরুম নেই। বাথরুম যেতে গেলে উঠোন পেরিয়ে তোমাকে যেতে হবে, এবং কুয়ো থেকে জল তুলে একটা ঘেরা জায়গা, কিন্তু তার মাথার ওপর কিন্তু কোনো ছাউনি নেই, সিমেন্ট দিয়ে ঘেরা একটা জায়গা, কুয়োর পাশেই সেটা, কুয়ো থেকে জল তুলে নিয়ে সেখানে চান করতে হবে, এবং বাথরুম করার জায়গাটা সেটাও ওই তারই পাশে। খুব কষ্ট। মিনু মাসি প্রচণ্ড কান্নাকাটি করতো যখনই মা বাড়িতে আসতো, খুব কান্নাকাটি করতো, মানাতে পারছে না এটা বলতো, এবং খাওয়া দাওয়ার সঙ্গেও তাদের মিল নেই, মা বাড়ির খাওয়া দাওয়ার সঙ্গে মিল নেই। তারা জলখাবারেও ভাত খায়, তারা দুপুরে তো ভাত খায়, এবং রাত্রিরেও তারা ভাত খায়, যেটা একদমই তার পছন্দ না, সব দিকেই ম্যাচ করছিল না। তো তখনকার দিনে তো এত ঘন ঘন ডিভোর্স বা এত ঘন ঘন ছাড়াছাড়ির ব্যাপার ছিল না। আর দিদা বললো, না তোমার যখন বিয়ে হয়ে গেছে ওখানে থাকতে হবে, তোমাকে মানিয়ে গুছিয়েই থাকতে হবে। আর একটা কথা বলে রাখি, কি কষ্টের বলো, আমার মিনু মাসি কিন্তু ডাবল MA, তার ফলেও তার জীবনের এই পরিণতি, যেটা আমি বলতে চলেছি। তো আমার যে মেসোমশাই ছিলেন
ছোট মেসোমশাই, মিনি মেসোমশাই আমরা বলতাম, মিনু মাসি মিনি মেসোমশাই। মিনি মেসোমশাই কিন্তু মানুষ খুব ভালো ছিলেন, মানে এত কিছু খারাপের মধ্যেও মানে মেসোমশাই খুব ভালো ছিল। তখন মানে মেসোমশাই কিন্তু এই ব্যাপারগুলো আস্তে আস্তে বুঝতে চায়, মানে বুঝলো যে ওর তো একটা শহরে থাকা মেয়ে, কষ্ট হচ্ছে, এ হচ্ছে, তারপরে 5 জনের সঙ্গে মানিয়ে চলাটাও তার পক্ষে মানে কষ্টসাধ্য। যে কারণে তখন যেহেতু মেসোমশাই রেলে কাজ করতেন, তো লিলুয়াতে তখন তার পোস্টিং ছিল, তখন মেসোমশাই বললো যে আমার এখান থেকে যাতায়াত করতে, তার মাকে মানে মিনু মাসির শাশুড়িকে বললো মেসোমশাই যে আমার এখান থেকে যাতায়াত করতে অসুবিধে হচ্ছে, তাই জন্য আমি লিলুয়াতেই একটা বাসা বাড়ি ভাড়া করতে চাই, সেখানে আমি আর মিনু গিয়ে থাকবো, তোমরা এই বাড়ি ভোগ করো, আমার কোনো অসুবিধে নেই, মাঝে মাঝে মানে শনিবার করে আসবো, শনি রোববার থেকে আবার সোমবার চলে যাবো। তো তাতে তার বাড়ির লোকেরা রাজি হলো, কিন্তু এটা কিন্তু সে তার নিজের জন্য করেনি, মিনু মাসির জন্য করেছিল, কারণ সে দেখতো মিনু মাসি খুব কষ্টে আছে। তা যাই হোক, লিলুয়াতে একটি বাড়িতে তারা সংসার পাতত, বাড়িটি দোতলা, তারা একতলায় বাড়ি ভাড়া মানে তাদের একতলায় তারা বসবাস শুরু করলো। তো মায়ের মুখে, আমার মায়ের মুখে শুনেছি, যদিও আমি কোনোদিন যাইনি, একটা খুব বড় ঘর মানে বেডরুম, এবং সামনে উঠোন আছে অনেকটা, এবং বাইরেই রান্নাঘর একদিকে, এবং অ্যাটাচ বাথ, রান্নাঘর, খাওয়ার জায়গা, একটা চওড়া বারান্দা সেখানেই অ্যারেঞ্জ করা, এবং সামনে বড় উঠোন, সেখানে তুমি কাপড় টাপড় মেলতে পারো, তারপরে গাছগাছালি, ফুলের গাছ টাছ আছে, পরিবেশটা সুন্দর, এবং ওই উঠোন পেরিয়ে যে গেটটা, মেন দরজাটা পেরিয়ে একটা রাস্তা চলে গেছে, সেখানে তোমার রিক্সা, তারপরে ছোটোখাটো ম্যাটাডোর, মানে ওটা মেন রাস্তার সঙ্গে কানেক্টেড, ভালো বাড়িটা, ভালো পজিশনটা ভালো। তো মিনু মাসির মন বসে গেল, আনন্দের সঙ্গেই সে তার সংসার করতে লাগলো। তো বাড়িটার মুখে মানে গেটের মুখে একটা বোগেনভিলিয়া গাছ ছিল, তো আরও অনেক ফুলের গাছ ছিল, তার মধ্যে ওই গাছটা ছিল। তো মিনু মাসি যখন রান্না করতো সকালের দিকে বা বিকেলবেলার দিকে রুটি ফুটি করতো, তখন প্রায়ই মিনু মাসি বলতো আমার মনে হতো আমার পাশটিতে যেন আমার গা ঘেঁষে কেউ একটা বসে আছে, এবং গা ঘেঁষে বসে আছে, এবং যে তোমার বিকেলবেলা সন্ধেবেলা যখন মেসোমশাই ফিরে আসার পর মিনু মাসির চা জল খাবার দিত, মানে কি করতো, তখন মানে একটা মনে হতো ওই বোগেনভিলিয়া গাছটার মধ্যে কি কেউ একজন মনে হয় আছে, মাঝে মাঝে তার আকৃতিটা বোঝা যায় এরকম। এবং সেটা যতদূর সম্ভব মিনু মাসি বলেছিল একটি মহিলা, একটি বউ, মাঝে মাঝে তার মানে চেহারাটা প্রকট হয়, আবার মাঝে মাঝে বা দুবার তাকালেই মানে প্রথমবার দেখে মনে হলো কেউ ওই গাছের মধ্যে বসবাস করছে, কিন্তু দ্বিতীয়বার তাকালেই দেখে ব্যাপারটা নেই। তো মিনু মাসি না কিরকম একটা গা ছমছম করতো, এবং দুপুরবেলা যখন সে ঘুমোতো তখনও মনে হতো ঘরের মধ্যে কেউ যেন যাতায়াত করছে, এটা মিনু মাসি কিন্তু ফিল করতো। তো বলে না সুখ বেশি দিন সহ্য হয় না, এরকম করে বছর 2 গেল, যাবার পর বাড়িওয়ালা নোটিশ দিল যে তারা এই বাড়িটি তাদের বাড়াতে হবে, ঘর বাড়ি বাড়াতে হবে, তাদের ফ্যামিলি মেম্বার বেড়ে গেছে, এবং সামনেই তো তাদের বাড়ির ছেলের বিয়ে, তো নিচের ওই ঘর আর ওপরে ওই দুটো ঘরে মানে দোতলা বাড়ি যেহেতু কুলিয়ে উঠছে না, যে কারণে ওরা ওই বাড়িটা পুরো মানে ভেঙে ডেমোলিশ করে, এবং বাগান টাগান সব ভেঙে উঠোনটা টুকুও তারা মানে নিয়ে একটা বড় বাড়ি করতে চায়, যেখানে অনেকগুলো ঘর হবে, তাই জন্য মিনু মাসিদের উঠে যেতে হবে। তখন বললো আপনাদের আমরা চট করে ওঠাচ্ছি না, আপনাদের 3 মাস টাইম দিলাম, আপনারা 3 মাসে ঘর দেখে নিয়ে চলে যান। তো তার মধ্যেই কি ওরা না বাড়ির কাজে কিছু মানে ওই মেসোমশাই ঘর খুঁজতে আরম্ভ করলো তখন, আর তখন না ওই গাছগাছালি যেগুলো আছে না সেগুলো যারা মিস্ত্রিরা লাগিয়ে তারা
কেটে ফেলতে লাগলো, কারণ উঠোনটার ওপরেও তো বাড়ি উঠবে, মানে এই মূল বাড়িটা এবং উঠোন মিলিয়ে তাদের বাড়ি ঘর হবে। এবং পেছনেও কিছু গাছ ছিল, জাম গাছ, তারপরে কিছু গাছ ছিল, সেই গাছগুলো কাটা আরম্ভ হয়ে গেল। প্রথমে ওই পেছনের গাছগুলোই কাটতে শুরু করলো, তারপরে আস্তে আস্তে সামনে যে ফুলের গাছ বা ছোটোখাটো গাছ ছিল কাটতে শুরু করলো। তারপরে যেদিনকার এই অস্বাভাবিক ঘটনাটি ঘটলো, সেদিনকে ওই বোগনভিলিয়া গাছটা কাটতে শুরু করে দিয়েছে। তো মিনু মাসি দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে আছে, মেসোমশাই তো বাড়ি দেখছেই, ঘুমোচ্ছে, মানে সবে শুয়েছে গিয়ে, মানে তন্দা তন্দ্রা মতন এসছে। হঠাৎ দেখছে মিনু মাসি তার পায়ের সামনে, মানে যেদিকে সে পা করেছে সেই খাটের সেই সামনেটা একটি বউ দাঁড়িয়ে আছে। বউ হাতে শাঁখা পরা, অস্পষ্ট হলেও ব্যাপারটা সে বুঝতে পারে। দাঁড়িয়ে আছে এবং সেই বউটির কথা বলছে, এবং কথাটা কিন্তু খুবই অস্পষ্ট, তার ভালোভাবে ঠিক বুঝতে পারছে না। এই মানে কিছু কথার মধ্যে দিয়ে মিনু মাসি যেটা বুঝতে পারলো, মূল বক্তব্য সেই বউটির, বোগনভিলিয়া গাছটা কাটা হয়েছে যবে সে তার মৃত্যুর পর, যখন সে আত্মা হয়েছে তখন থেকে সে এই বোগনভিলিয়া গাছটাতে আছে। গাছটি যেহেতু কাটা পড়ছে, সে এখন কোথায় যাবে, মানে সে কাঁদছে আর বলছে, মানে কান্নার তো একটা জড়ানো আওয়াজ এবং অস্পষ্ট কথা। মিনু মাসি বলছে, শুধু এই কথাটা বলছে, তোমার পায়ে পড়ি গো, তোমরা বাড়িওয়ালাকে গিয়ে বলো ওই গাছটা ছাড়া আর সব গাছ কেটে ফেলুক, ওই গাছটাতে আমার ঠাঁই, ওই গাছটাতে আমার ঠাঁই বলে ইনিয়ে বিনিয়ে কেঁদে কেটে সে বারবার নাকি মিনু মাসিকে বলতে লাগলো। তো মিনু মাসি কি আর করবে বলো, সে তো আর তার বাড়িওয়ালাকে বলতে পারবে না, কারণ তাদেরই তো উচ্ছেদ করে দিচ্ছে, মানে তাদেরই তো 3 মাসের নোটিশ দিয়েছে তা চলে যাবার। তো মিনু মাসি না কাঠ হয়ে শুয়ে আছে, মানে গলা শুকিয়ে কাঠ। তো এরকম কি কতক্ষণ চলেছে সে সেটা জানে না। আস্তে আস্তে সেই ওই যে এসছে আত্মাটি, সে চলে গেল, মিনু মাসি কোনো উত্তর দিল না বলে, এবং মিনু মাসির উঠে বসার ক্ষমতাও রইল না। ইতিমধ্যে গাছটা কেটে ফেলা হলো, বুঝতে পারছে। তখন দেখছে যে মানে কান্নার রোলটা ওরা শুনতে পাচ্ছে না কেউ কিছু, কিন্তু মিনু মাসি শুনছে কান্নার রোলটা আরও বেড়ে গেছে, মানে কান্নার যে আওয়াজটা আরও বেড়ে গেছে। যেমন কেউ বাড়িতে মারা গেলে যেমন আমরা উপুর হয়ে কাঁদি না, ঠিক সেরকমভাবে ঘরের এক কোণে দরজার সামনেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মানে মরা কান্না যাকে বলে সেরকম কান্না কাঁদছে, আর বারবার সাপান্ত করছে। তোকে এতবার করে বললাম, তুই বাইরে গিয়ে বললি না, তুই বাইরে গিয়ে বললি না, আমাকে উচ্ছেদ করে দিচ্ছে, তুইও তো আমার মতন একটা বউ, তোকে যদি কেউ উচ্ছেদ করে দেয় তখন তোর কেমন লাগবে, তোকে যদি কেউ তাড়িয়ে দেয় তোর কেমন লাগবে, এইরকম বারবার সে বলতে লাগলো, এবং মানে আছাড়ি পাছাড়ি করে সে কাঁদতে লাগলো। মিনু মাসি আর উঠে বসতেই পারছে না, সে কাঠ হয়ে শুয়ে আছে। আস্তে আস্তে ব্যাপারটা চলে গেল, মানে আর নেই কান্নাটা। তারপরে ওই রকম কাঠ হয়ে শুয়ে আছে, মানে উঠে এক গ্লাস জল গড়িয়ে খাবে সেটুকু ক্ষমতা মিনু মাসির ছিল না। এমন সময় সন্ধে হয়ে গেছে, দরজার নক করছে, তখন মেসোমশাই বলে, কী ব্যাপার, তুমি দরজা খোলোনি, সন্ধে দাওনি, রান্নাঘরেও লাইট জ্বলছে না, ঘরে লাইট জ্বালাওনি, এরকম অন্ধকার করে আছো কেন? তখন সে মিনু মাসি জড়িয়ে ধরে মেসোমশাইকে ধরে হাউ হাউ করে কান্না, তারপরে সব বৃত্তান্ত সে বলল। তখন প্রথমে মেসোমশাই অতটা বিশ্বাস করতে চায়নি, পরে মিনু মাসি বললো, তুমি যেখানে পাও তুমি চলো চলো, নালে আমাকে আমার বাপের বাড়ি রেখে আসো, যতদিনে তুমি ঘর খুঁজে পাও, আমি আর একদিনও এখানে থাকবো না। তারপরে বলে, ঠিক আছে তাহলে শনি রোববার তোমাকে আমি ওখানে রেখে আসি বাপের বাড়িতে, তারপরে দেখি কি করা যায়। তারপরে মিনু মাসি বাপের বাড়ি, মানে আমার মা বাড়িতে চলে গেল। তারপরে মেসোমশাই হাওড়ায় মল্লিক ফটকের কাছে জমি কিনেছিল, করে আস্তে আস্তে বাড়ি করেছিল, কিন্তু যে কদিন বাড়ি হয়নি, মা বাড়িতে ছিল না, ওই বাড়িরই কাছে একটি বাড়ি ভাড়া করে ওরা ছিল, যে জমিটা কিনেছিল তার পাশে। তারপরে সেটা প্রকাণ্ড বড় একটা বাড়ি মেসোমশাই করলো,
মানে প্রত্যেক তলায় 3টে বড় বড় ঘর, দোতলা বাড়ি, ঘর মানে করিডোর যাকে বলে, মানে কি বলে করিডোর, মানে যাতায়াত একটা ঘর থেকে একটা ঘরে জায়গা, বারান্দা টাইপের। বারান্দা একটা বাইরের দিকে আছে, যেই রাস্তাটা দিয়ে এ ঘর ও ঘর যাবে, সেটা একটা মানে একটা হল ঘরের মতন বলতে গেলে, বেশ মনের মতন গুছিয়ে বাড়িটা করলো। কিন্তু জানো, বাড়িটা করলো বটে, কিন্তু বাড়িটাতে ঢোকার পর না যেন কোনো শান্তি নেই, মানে কিছু না কিছু ঘটছে, অসুখ বিসুখের কথা। ওখানে গিয়ে মিনুমাসি একটা স্কুলে চাকরি পেলো, AA, লুফে নিল, ইংলিশের টিচার, ইংলিশেও একটা MA ইংলিশে, একটা MA জিওগ্রাফি। তো ইংলিশের টিচার নিল একটা সেন্ট্রাল বোর্ডের স্কুলে, মানে CBSE বোর্ডের স্কুলে মিনুমাসি চাকরি পেলো। এরমভাবে চলতে লাগলো। ইতিমধ্যে আমার ভাই তো হয়েই গেছে, সেও কিছুটা বড় হয়েছে, ওখানে একটি বিবেকানন্দ মিশন স্কুলে সে ভর্তি হয়েছে, এরকমভাবে চলছে। কিন্তু সেই যে একটি অভিশপ্ত বা অতৃপ্ত আত্মা, যে মিনুমাসির কাছে এত কাকুতি মিনতি করেছিল, মিনুমাসি যে একবারও গিয়ে তার বাড়িওয়ালাকে এই গল্পটা বা এই কথাগুলো বলেনি, সেই অভিশাপটা কিন্তু মিনুমাসির লেগে গেছিল, জানো তো। মিনুমাসি শেষের 16টা বছর বিছনায় শয্যাশায়ী হয়ে গিয়েছিল, মানে প্যারালাইজড। স্ট্রোক হয়েছিল, স্ট্রোকে সে প্যারালাইজড হয়ে গেল। প্রথমে তো কোমর থেকে মানে অসাড় হয়ে গেছিল, মানে তার ওঠা হাঁটা চলার ক্ষমতা ছিল না। আস্তে আস্তে ওই বসে থাকতে থাকতে তার উপরের অংশটি ভারী হয়ে গেল। স্কুলের চাকরিটা তার জন্য এত ভালো পড়াতো মিনুমাসি যে তারা প্রথম দিকে কোনো টিচার রাখিনি, বলেছিল তুমি সুস্থ হও, তোমাকেই আমরা রাখবো। কারণ মিনুমাসি খুব ভালো নাচও করতো, ওদের ফাংশানে নাচটা শেখাতো। তো ওরা 1 বছর অপেক্ষা করেছিল, কিন্তু মিনুমাসি দিন দিন তার ডেটোরিয়েট হতে লাগলো। দেখো, মিনুমাসির কিন্তু হাই প্রেশারও ছিল না, সুগারও ছিল না, সে ঠান্ডা মস্তিষ্কর মানুষ। তার কেন এই জিনিসটা হলো, এই অ্যাট্যাকটা হলো বলেই তো সে প্যারালাইজড হয়ে পড়লো। মিনুমাসি পরে বলেছে, জানিস, ওই আত্মাটার অভিশাপ আমার লেগে গেছে। এবং আস্তে আস্তে ওপর অংশটা তার ভারী হতে লাগলো, মানে শুয়ে আছে, বসে আছে, তো কোনো অ্যাক্টিভিটি নেই, বসে বসে টিভি দেখছে, গল্প বই পড়ছে, ব্যাস ওই পর্যন্ত, খাচ্ছে, গেল। তার ফলে কী, শেষের দিকে আর উঠে বসে ক্ষমতা ছিল না, শুয়ে পড়ল। তো এবং সবচেয়ে প্যাথেটিক কী জানো, গলা থেকে তো তার নাড়ার কোনো ক্ষমতা নেই, পুরোটা প্যারালাইজ, শুধু ঘাড়টা ঘোরাতে পারতো। ওই যে বালিশের ওপর মাথা রেখে যে টিভিটা দেখতো, গল্প বই ম্যাগাজিন এগুলো পড়তো, সেগুলো ঈশ্বর তার কাছ থেকে কেড়ে নিল। মানে মিনুমাসি অন্ধ হয়ে গেল, চোখটার নার্ভগুলো শুকিয়ে গেল। বাড়িতে ডাক্তার এনে দেখানো হয়েছিল, কিন্তু বলল, মানে একটার পর একটা না, মানে কি করে যে, মানে কারোর সাথে কারোর লিঙ্ক নেই। দেখো, প্যারালাইজ তো অনেকেই হয়, তার কেন চোখটা নষ্ট হয়ে যাবে, মানে সেই চোখের নাকি অপারেশন করেও কিছু করা যাবে না। ডাক্তার এলো বাড়িতে, তাকে ডবল ফিস দিয়ে ডাক্তার আনা হলো, মেশিনারি সে নিয়ে এলো, বললো না এমন এই পর্যায়ে চোখটা এখন দাঁড়িয়েছে যে এই চোখের কোনো চিকিৎসাও নেই, তাও আমি কিছু ড্রপ দিয়ে যাচ্ছি। সেগুলো দিতে আরম্ভ করলো, কিচ্ছু না, মানে এই ঝাপসা দেখার ব্যাপারটাও নেই, মনে হবে একটা ঘুটঘুটে অন্ধকার ঘরে সে শুয়ে আছে। তারপরে পরবর্তীকালে বছর 3-4 আগে, মৃত্যুর বছর 3-4 আগে মেসোমশাই, মানে মিনু মেসোমশাই চলে গেল। এবং বাড়িতে ওই ছেলে, সে তো কাজে বেরিয়ে যাচ্ছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমার মাস্তুতো ভাই, বেরিয়ে যাচ্ছে সেই আয়াদের এতে, মানে ভরসায়। যখনই আমার মা দেখা করতে যেত, মিনুমাসি হাউ হাউ করে কাঁদতো এবং মৃত্যু কামনা করতো, এবং বারবার বলতো, মেসোমশাই চলে যাওয়ার পর এই আয়ারা তাকে ঠিক করে খেতে দেয় না, জানিস। আমার মাকে বলছে, আমাকে না অর্ধেক দিন বিকেলবেলা চা দেয় না, আমার ওই জন্য মাথাটা ধরে থাকে, প্রায় বলতো। তখন মা তাদের ডেকে বললো, মানে ওই যে
আয়া মাসি তাকে ডেকে বললো যে তুমি বিকেলে চা দাও না, তোমরা দাও না। তখন বললো যে উনি তো ঘুমিয়ে থাকেন, ঘুমোতে ঘুমোতে ওনার 7টা 7:30 বেজে যায়, তখন আর চা দেবো কি, তখন কিছুক্ষণ পর তো খাবার সময় হয়ে যায় না, তখন হয়ে যায়। তখন মা বললো কেন তোমরা ডেকে দেবে, ও চায়ের নেশা, ও চা খায় না বলে ওর মাথা যন্ত্রণা করছে। ইতিমধ্যে মা সবাই বললো যে একটা বউ আসুক, যে বউ এলে পরে হয়তো তার দেখাশুনো হবে। বউ এলো, কিন্তু যেহেতু মাসি বিছনাতেই সব করতো, বুঝতে পারছো, বাথরুম যেগুলো করতো, তাই জন্য তো একটা ঘেন্নার ব্যাপার, ছেলের বউ ঘেন্না পেত। কেন কাপড়টা ছেড়ে তাকে ধরা যেত না, তার পাশে একটু বসা যেত না? মা কিন্তু বারবার বলে এসেছিল, সুস্মিতা তুমি ওর পাশে বসে গল্প করো, একটু মাথায় হাত বুলিয়ে দিও। মা গেলেই বলতো মিনু মাসি, জানিস সুস্মিতা আমার পাশে এসে বসে না, আমার সাথে একটু কথা বলে না, আমি সে একা। অনেক সময় আমি ডাকি সুস্মিতা সুস্মিতা সুস্মিতা, জানিস ও উত্তরও দেয় না। ওই ছোঁয়াছুঁয়ির ভয় সে ঘরেও ঢোকে না। ভাবো এই কারণেই তাকে মানে বিয়ে দিয়ে আনা হলো, যাতে মিনু মাসির একটু গল্প করবে, কথা বলবে, একটু ভালো লাগবে। কিন্তু সেই বউ সে ইনিশিয়েটিভই নিল না, রান্না বান্না করছে, খাচ্ছে দাচ্ছে, নিজের টিভি দেখছে, শনি রোববার করে বাপের বাড়ি চলে যাচ্ছে। এই হলো তার জীবনযাত্রা। মা বা তার মানে আমার মাস্টারতো ভাইকেও বলেছে, ভাই কি করেছে বলেছে নাকি বউকে জানি না, খুব প্যাথেটিক। তারপরে শেষের দিকে না মা যাওয়া ছেড়ে দিয়েছিল। মা বললো গেলে পরে এমন কাঁদে না যে আমার আর যেতে ইচ্ছে করে না। ও ওর ওই কান্নাটা দেখে আমি যখন বাড়ি ফিরে আসি না, আমি 2-3 দিন ভালো করে খেতে পারি না, ঘুমোতে পারি না। মিনুর মুখটা আমার চোখের সামনে, ওই কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে, আর আমার হাত ধরে বলছে আমাকে মেরে ফেল না, আমাকে মেরে ফেল না। মা বলে আমার না এই এই দুঃখ কষ্টটা না আমার আর সহ্য হয় না। শেষের 1 বছর মা যায়নি। তারপরে মিনু মাসি অসুস্থ হয়ে পড়লো, তাকে একটি নার্সিংহোমে ভর্তি করা হলো, এবং নার্সিংহোমে 3-4 দিন ছিল, তারপরে সেখানে মারা গেল। 16 বছর এই কঠিন লড়াইয়ের পর মিনু মাসি চলে গেল। জানো, যারা যারা শ্মশানে গেছিলো, মানে শেষবারের মতন হসপিটালে গেছিলো, হসপিটাল থেকে শ্মশানে গেছিলো, মানে আমাদের মা বাড়ির দিকে আত্মীয় স্বজন, মাসির বাড়ির দিকে, অন্যান্য মাসির বাড়ির দিকে আত্মীয় স্বজন, তারা কি বললো জানো, মিনু মাসি না সাজতে গুজতে ভালোবাসে, তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়নি, তার বডি বাড়িতে নিয়ে যাওয়া হয়নি। কেন বাড়িতে নিয়ে যাবে না? বাড়িতে নিয়ে গিয়ে তার আলমারি ভর্তি তো ঠাসা জামা কাপড়, সে তো ওই নাইটি পরেই শেষের 16টা বছর কাটিয়েছে। একটা ভালো কাপড় তাকে পরিয়ে দেবে না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে না? সেই নার্সিংহোমে শুয়ে থাকা নোংরা একটা ম্যাক্সি, সেটাতে করেই তাকে শেষ বিদায় জানানো হয়েছে। মা শ্রাদ্ধের দিন গিয়ে খুব রাগ করেছিল যে আমি কানে আমার এসছে, ওর ছেলেকে বলেছে, বউকে বলার অধিকার তার নেই, কি জানি বউ কীরকমভাবে রিয়্যাক্ট করবে। তাও বউয়ের বাপের বাড়ির লোকেরা প্রেজেন্ট ছিল, তাদের সামনে বলেছিল কেন আমার ছোট বোনটাকে কি বাড়িতে আনা গেল না? তার বাড়ি, এই যে তোমরা বাড়ি ভোগ করছো, মা এই বাড়িটা কার? এই বাড়িটা তো আমার বোনের বাড়ি। সেই বাড়িতে শেষবারের মতন তাকে আনা গেল না? একটা ভালো কাপড় পরিয়ে দেওয়া গেল না? একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া গেল না? সেই নোংরা অবস্থায় তাকে পাঠিয়ে দেওয়া হলো। এ কি অন্যায়! এটা তো ঘোর অন্যায়। এই অন্যায়টার ফল আমার ভাই পেয়েছে। তার বউ সুস্মিতা অকালে চলে গেছে। যখন চলে গেছে তখন তার মেয়ে 5-এ পড়ে, মানে আমার ভাইয়েরও একটি কন্যা সন্তান হয়েছে, 5-এ পড়ে। এখন মেয়েটা ক্লাস 9-এ পড়ে। জানো, পাপ না বাপকে ছাড়ে না। জানো, তুমি যেরকম দেখাবে তোমাকে সেরকমই জীবন তোমাকে ফিরিয়ে দেবে। কিন্তু মিনু মাসি দেখো বিনা দোষে একটি, মানে এটা আমরা সবাই মনে করি এবং মিনু মাসিও মনে করতো, ওই আত্মার অভিশাপে, ওই বউয়েরটি আত্মার অভিশাপে মিনু মাসির এই করুণ পরিণতি, তার অভিশাপ বিফলে যায়নি। এটা মিনু মাসি দৃঢ় বিশ্বাস করতো এবং আমরাও বিশ্বাস করেছি।
মানে প্যাথেটিক, কি বলবো, প্যাথেটিক জীবন। তো কেমন লাগলো আজকে আমার এই একটি অতৃপ্ত এবং প্রতিশোধ স্প্রিয়া যে আত্মার, এইরকম আত্মার একটি গল্প তোমাদের শোনালাম। কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও, এবং তোমাদেরও এরকম কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আছে নাকি সেটা আমাকে জানিও। কেমন, তোমরা প্রত্যেকে ভালো থেকো। বাই, থ্যাংক ইউ সো মাচ।